মাঝেই মারাত্মক হৃদরোগে আক্রান্ত তামিম ইকবাল, রিং পরানোর পর হাসপাতালের সিসিইউতে ভর্তি। দেশে প্রথম সমুদ্রপথে ফেরি সার্ভিস চালু, সন্দ্বীপের অর্থনীতি ও পর্যটনে নতুন সম্ভাবনা, প্রধান উপদেষ্টা। ঈদ উপলক্ষে রেলপথে আগাম যাত্রা শুরু, যুক্ত করা হয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন সহ অতিরিক্ত 44টি বগি। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শুরুতেই তামিম প্রসঙ্গ। খেলার মাঝেই মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে ক্রিকেটার তামিম ইকবাল। প্রাথমিক অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হলেও জরুরি ভিত্তিতে তার হার্টে একটি রিং পরানো হয়। পরে তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামিমকে ঢাকায় নিয়ে নেওয়ার সিদ্ধান্ত হলেও হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থার উন্নতি না হয় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেএসপির 3 নম্বর মাঠে অধিনায়ক হিসেবে টসে অংশ নেওয়ার পর কয়েক ওভার ফিল্ডিংও করেছেন, কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা ভালো না হয় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এদিকে তামিমের অসুস্থতার খবর শুনে বাতিল করা হয়েছে আজকের বোর্ড সভা। সমুদ্রপথে ফেরি সার্ভিস চালু হওয়ার সন্দ্বীপের কৃষি, অর্থনীতি ও পর্যটন বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপের সমুদ্রপথ নৌরুটে ফেরিঘাট ও ফেরি সার্ভিস চালু উপলক্ষে দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। সব বাধা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এর আগে চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপের নৌপথে ফেরিঘাট ও ফেরি সার্ভিস চালু হয়। একই সময়ে উদ্বোধন করা হয়েছে সন্দ্বীপের সাথে ঢাকা ও চট্টগ্রামের বাস সার্ভিসও। সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আর বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান। সন্দ্বীপের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রয়েছে। আমি আপনাদের প্রত্যেকে নিজ নিজ উপজেলা উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি। আজকের এই মাইলফলক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। 50 বছরও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দ্বীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। আপনারা নেতৃত্ব দেবেন, তারা বাংলাদেশের জন্য নেতৃত্ব দেবেন। দর্শক, আমরা আবারও যাচ্ছি তামিম ইকবাল প্রসঙ্গে। এই মুহূর্তে ফজিলাতুন্নেসা হাসপাতালে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মমিনুর রিপন। সরাসরি যাচ্ছি সেখানে। রিপন, তামিম ইকবালের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? নাজনীন, ঠিক কিছুক্ষণ আগেই চিকিৎসকরা একটা প্রাথমিক ব্রিফিং করেছেন গণমাধ্যমকে। তারা সেখানে যেমনটি জানিয়েছেন যে তামিম ইকবালের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে এখন তার খানিকটা উন্নতি হয়েছে। তার একটি হার্টে রিং পরানো হয়েছে, অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে একেবারেই যে তিনি শঙ্কামুক্ত আছেন বা সব কিছু নিরাপদে রয়েছে এমনটি ডাক্তাররা বলছেন না। তারা একটি কথাই বলেছেন যে তার অবস্থা আগের থেকে ভালো স্থিতিশীল রয়েছে। এখন তার জন্য যেটি সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে তার ভক্ত সমর্থক এবং তার শুভানুযায়ী যারা আছে তাকে ভালোবাসেন, তাদের দোয়াটা আসলে ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। এবং ডাক্তাররা একই সঙ্গে এটিও বলেছেন যে তিনি যখন বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়েন তখন তড়িঘড়ি করে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় না নিয়ে এখানে দ্রুত গতিতে আনার যে সিদ্ধান্তটা, সেটি সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। কেননা তিনি প্রথমবার এখানে এই হসপিটালে এসেছিলেন, 10 মিনিট পরেই তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু যখনই ঠিক তামিম ইকবাল হেলিকপ্টারে উঠতে যাবেন তখন তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং সেই সময়টাতে হেলিকপ্টারে করে ঢাকায়
না নিয়ে গিয়ে এই সাভারের এই কেপিজি হসপিটালটাতে দ্রুত সময় নিয়ে আসা এবং এই সময় এখানে যে হার্টের রিং পরানোর যে সিদ্ধান্তটা ডাক্তাররা বলছেন এটি খুবই সময়োপযোগী সিদ্ধান্ত হয়েছে, যে কারণেই তামিম ইকবালের যতটুকু এখন অবস্থার উন্নতি হয়েছে এই মূলত এই সিদ্ধান্তটার কারণে, কারণ তারা দ্রুততম সময়ের মধ্যে নিজেদের সিদ্ধান্ত নিয়ে তাকে চিকিৎসা দিয়েছেন। তার পরিবারের সকলেই এখানে উপস্থিত আছেন, ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত আছেন, ঢাকা থেকে প্রচুর গণমাধ্যম এসেছেন, তার ভক্তরা অনেকে এখানে উপস্থিত হয়েছেন। তো নাজদিন, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জানছিলাম তামিম ইকবালের অসুস্থতার খবর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে রেলপথে আগাম যাত্রা শুরু হয়েছে। ঈদকে সামনে রেখে রেলপথে 5 জোড়া বিশেষ ট্রেন সহ অতিরিক্ত 44টি বগি যুক্ত করা হয়েছে। ভোগান্তিহীন ঈদ যাত্রায় ট্রেনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। এদিন ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রিও শুরু হয়েছে, তবে সড়ক পথে এখনও ঘরমুখো মানুষের চাপ বাড়েনি। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যান্ত্রিক নগরীর কর্মব্যস্ততা ও কোলাহল থেকে কিছুদিনের জন্য মুক্তি। নারীর টানে বাড়ি ফিরতে ঈদযাত্রায় ট্রেন ধরতে তারা ঘরমুখো মানুষের। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারার আনন্দ নিয়ে আগেভাগেই রাজধানী ছাড়ছেন শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ। অনেক দিন পর এবার আমি বাবার বাড়িতে ঈদ করব, শ্বশুর বাড়িতে যাব, খুবই ভালো লাগছে। সবার সঙ্গে ঈদ করব, অনেক ভালো লাগছে। রেলপথে আগাম ঈদযাত্রার প্রথম দিন সকাল থেকেই ঢাকা রেল স্টেশনে যাত্রী সমাগম বেশি ছিল। শিডিউল বিপর্যয় না থাকায় কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। এবারের ঈদ যাত্রা ট্রেনের শিডিউল খুবই ভালো যাচ্ছে এবং টিকিটও আমরা পাচ্ছি। ব্যবস্থাপনা ভালো আছে, কারণ বাইরেই টিকিট চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। আমি এবারের সার্ভিসে সম্পূর্ণ সন্তুষ্ট, সুশৃঙ্খলভাবে করতেছে। এখন যদি নির্ধারিত সময় ট্রেন আসে, ইনশাল্লাহ যাত্রা সুন্দরই হবে, সবলই হবে। ঈদে 10টি বিশেষ ট্রেন চালু করা সহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আর যাত্রীদের নিরাপত্তা ও সেবা দিতে স্টেশনে কন্ট্রোল রুম স্থাপন সহ আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা বিভিন্ন স্তরে স্তরে চেকিং ব্যবস্থা রেখেছি, যাতে বিনা টিকিটই বা অনভিজ্ঞত ব্যক্তিরা যাতে ট্রেন চলাচল করতে না পারে। আমাদের হিসাবে আজকে মেল এক্সপ্রেস এবং আন্তনগর সহ সবকিছু মিলাই 50-55 হাজার মতো যাত্রী ঢাকা ছেড়ে যাবে। এদিকে আগাম ঈদযাত্রায় সড়ক পথে এখনো যাত্রীর চাপ বাড়েনি। আগামী 2-1 দিনের মধ্যেই ভিড় বাড়বে বলে প্রত্যাশা বাস মালিকদের। ভোগান্তিহীন ঈদযাত্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। তাদের প্রত্যাশা, ফিরতি ঈদযাত্রায় যেন তারা নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধ ও ঢাকার আশেপাশের এলাকাগুলোতে যানজট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, 16 বছরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পরিবহন সেক্টরকে দলীয়করণ করে চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। তাই বর্তমানে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে। এছাড়া এবার ঈদে কোনোভাবে বাড়তি ভাড়া নেওয়া হবে না বলে জানান তিনি। এছাড়া যাত্রী নিরাপত্তা নিশ্চিতে ঢাকার টার্মিনালগুলোতে ঈদের 5 দিন আগে থেকে 1 সপ্তাহ পর পর্যন্ত পুলিশি টহল জোরদার করার আহ্বান জানান তারা। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে পলাতক স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইফতারের নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপন বৈঠক করেছে দাবি করে এর পেছনের কারণও খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি। বাজার পরিস্থিতি কিছুটা স্বস্তি থাকলেও এখনও চাল সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম উদ্বেগের পর্যায়ে রয়েছে জানিয়ে 5ই আগস্টের পর বিগত সরকারের লুটপাটের পুনরাবৃত্তি যেন আর না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 25 ও 26 মার্চ 2 দিনের কর্মসূচিরও ঘোষণা দেন রুহুল কবির রিজভী। কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি অভিযোগে 9 জনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 জনকে।
দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক বানিয়ে হত্যা করা হয়েছিল 9 জনকে। অন্যদিকে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে দারুসালাম জোনের সাবেক এডিসি MM মইনুল ইসলাম ও রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলির ঘটনায় সাবেক ASI চঞ্চল চন্দ্র ও সাবেক AC রাজেন কুমার সাহাকেও হাজির করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 15 লাখ ট্যাক্স রিটার্ন দাখিলকারীর মধ্যে 10 লাখেরই আয় 3.5 লাখ টাকার নিচে। তাই করমুক্ত আয়ের সীমা আরও বাড়ালে করদাতার সংখ্যা ও আদায়ের পরিমাণ কমে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ERF এর সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। কর ফাঁকি রোধে NBR এবার আরও কঠোর হবে এমনটা জানিয়ে চেয়ারম্যান বলেন, আয় কম হলে করও কম দেবে, কিন্তু ফাঁকি দেয়া যাবে না। আলোচনায় ERF এর পক্ষ থেকে বেসরকারি প্রভিডেন্ট ফান্ডকে করমুক্ত রাখা, ভ্যাটের হার 7% করার পাশাপাশি পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সহ মিডিয়ার উপর আরোপিত কর হার কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া কর আদায় পদ্ধতি পুরোপুরি ডিজিটাল করা এবং বর্তমান নিত্যপণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে কর মুক্ত আয় সীমা আরও 50,000 বাড়িয়ে 4 লাখ টাকা করারও দাবি জানিয়েছে ERF। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদের বাহারি সব পোশাকের সঙ্গে নারীদের ঈদ কেনাকাটার তালিকার শীর্ষে থাকে শাড়ি। সিল্ক, জামদানি, মসলিন, কাতান সহ নানা ধরনের শাড়ির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রমজানের শেষ দিকে নিজেকে সাজাতে তাই বাঙালি নারীদের ব্যস্ততা এখন পছন্দের শাড়ি কেনায়। নিজের পছন্দসই শাড়ি কিনতে রাজধানীর বিভিন্ন শপিং মলে ছুটছেন তারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ঈদের শাড়ি নারীর একটি বিশেষ অনুভূতির সঙ্গী। প্রতি বছরের মতো এবারও বাহারি নতুন ড্রেসের সঙ্গে দোকানে ঘুরে ঘুরে নারীরা কিনছেন শাড়ি। শাড়ি হলো সেই পোশাক যা নারীর সৌন্দর্য ও আনন্দের সাথে মিশে গিয়ে ঈদের প্রতিটি মুহূর্তকে করে তোলে উৎসবমুখর। এবার নারীদের পছন্দের তালিকায় রয়েছে ঐতিহ্যবাহী জামদানি থেকে ট্রেন্ডি সিল্ক, অর্গানজা, গাদোয়াল, মসলিন সহ বিভিন্ন ধরনের শাড়ি। সিল্ক পিওর গাদোয়াল শাড়ি যেটা, এটা আর আজরাক, এটা মানে এবার ঈদুল ফিতর সবচেয়ে বেশি আর কি ফেভারিট চলতো। যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন দেখা যেত সুতি শাড়ি এইসব পরা হতো। এখন দেখা যায় বিয়ের পরে কাতান শাড়ি পরতে হয়, কিংবা অনেক সময় যে ইন্ডিয়ান জর্জেট শাড়ি আছে এগুলো পরি। নারীদের জন্য শাড়ি কিন্তু অসম্ভব একটা পছন্দের একটা জিনিস এবং মানানসই। তো সব মেয়েদের ক্ষেত্রে আমি বলবো শাড়ি বা 3 পিসের পাশাপাশি শাড়িটা অবশ্যই জরুরি। রমজানের শুরুতে বেচা বিক্রি কম থাকলেও 15 রোজার পর থেকে বেড়েছে। ক্রেতাদের মধ্যে নারীরা এখন শাড়ি বেশি কিনছেন বলছেন দোকানিরা। চলতেছে আপনার অর্গানজা, মাসলিন এই টাইপেরই বেশি চলতেছে। ট্রেডিশনাল আইটেম চলতেছে, গাদোয়াল, মাসলিন, কাঞ্চিপুরমগুলো, তারপর মুসলিন আছে, বুটিক্সের কিছু, তারপর ট্রেডিশনাল অনেক আছে আইটেম, তবে দিল্লি বুটিক্স আছে, ড্রেস, শাড়ি। এবারের ঈদের জন্য বেশিরভাগই পছন্দ একটু ভারী কাজ করা শাড়ি। আবার গ্রীষ্মের কথা মাথায় রেখে অনেকেই পছন্দ করছেন সুতির আরামদায়ক শাড়ি। তবে যে ধরনেরই হোক, আভিজাত্যের কথা মাথায় রেখে এবার কদর বেড়েছে শাড়ির। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। রোববার উপত্যকার নাসের হাসপাতালে বোমা হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় নিন্দা জানিয়েছে হামাস। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এর আগে আল মাওয়াসির একটি তাঁবুতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হন হামাসের আরেক শীর্ষ নেতা সালাহ আল বারদাউইল। দিনের আলো ফোটার পর থেকে ইসরায়েলি বিরামহীনভাবে বোমা বর্ষণে অন্তত 21 ফিলিস্তিনির প্রাণ গেছে। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়ালো।
ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে উৎখাতে রাষ্ট্রীয় সংস্থা গঠনের পরিকল্পনা পেশ করেছে ইসরায়েল। এমন পরিকল্পনায় কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে জর্ডান। মেক্সিকোতে প্রায় 400 ফুট গভীর খাদে গাড়ি পড়ে 12 জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার দেশটির উত্তরাঞ্চলীয় নুয়েভো লুয়েন প্রদেশের এ দুর্ঘটনায় সেখানেই মারা যান কয়েকজন। হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান বাকিরা। গাড়িতে মোট 16 জন যাত্রী ছিলেন। এদিকে দুর্ঘটনায় খাদে পড়ার পর গাড়িটিতে আগুন ধরে যায় এবং আশেপাশের বনাঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। প্রায় 2 হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে এই আগুনে। ইস্পাহানে প্রিমিয়াম টি খেলার খবর। এক অবিশ্বাস্য রাতের সাক্ষী হলো ইউরোপিয়ান ফুটবল। নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরেও দ্বিতীয় লেগ জিতে সেমিফাইনালে পর্তুগাল ও ফ্রান্স। জয়ের দেখা পেয়েছে জার্মানি ও স্পেনও। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে 5-4 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। প্রথম লেগে 2-0 গোলে হারা ফরাসিরা ঘরের মাঠে নির্ধারিত সময়ে একই ব্যবধানে জয় পায়। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। এদিকে নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবারও সেমিফাইনালের টিকিট কেটেছে। ঘরের মাঠে ডাচদের টাইব্রেকারে হারিয়েছে স্প্যানিশরা। রাতের অন্য খেলায় প্রথম লেগে 2-1 গোলের জয় নিয়ে ফেরা জার্মানি ঘরের মাঠে ইতালির সঙ্গে 3-3 গোলে ড্র করে সেমিতে জায়গা করে নিয়েছে। এছাড়াও ওয়েফা নেশনস লিগের শেষ 8-এর প্রথম লেগে ডেনমার্কের কাছে 1-0 গোলে হেরেছিল পর্তুগাল। দ্বিতীয় লেগে নির্ধারিত সময়ে 3-2 গোলে জয়ের পরও গোল ব্যবধান সমান থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত 5-2 গোলে জয় পায় পর্তুগিজরা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। খেলার মাঝে মারাত্মক হৃদরোগে আক্রান্ত তামিম ইকবাল, রিং পরানোর পর হাসপাতালের সিসিইউতে ভর্তি। দেশে প্রথম সমুদ্রপথে ফেরি সার্ভিস চালু, সন্দ্বীপের অর্থনীতি ও পর্যটনের নতুন সম্ভাবনা, প্রধান উপদেষ্টা। ঈদ উপলক্ষে রেলপথে আগাম যাত্রা শুরু, যুক্ত করা হয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন সহ অতিরিক্ত 44টি বগি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।